আসসালামু আলাইকুম। মানব জীবনের ধারাবাহিকতা এই চ্যাপ্টারের পরবর্তী লেকচার নিয়ে আজ আমরা আলোচনা করব। আজকের লেকচারের টপিকস হচ্ছে রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। খুবই গুরুত্বপূর্ণ একটি চক্র যেটা কিনা 4টি ধাপে মূলত সম্পূর্ণ হয়ে থাকে। চেষ্টা করব প্রত্যেকটি ধাপ সহকারে মূলত মূল অংশগুলো আকারে চিত্রের মাধ্যমে এবং মূল কার্যকরী অংশ আকারে ব্যাখ্যা করার জন্য। প্রথমে আমরা একটু জানতে চেষ্টা করি রজচক্রটা কি। মেনস্ট্রুয়াল সাইকেল কিংবা রজচক্র হচ্ছে সাধারণত বয়ঃপ্রাপ্ত কিংবা বয়ঃসন্ধি কাল থেকে শুরু করে নারীদের যৌনজীবনের প্রায় নিয়মিত এবং একটি নির্দিষ্ট সময় পর পর আবর্তনরত বা আবর্তনকারী একটি চক্র। আবর্তনরত এই কারণে বলছি যে এটি সাইকেলটি বা চক্রাকারে সম্পূর্ণ হয়ে থাকে। এর গড় সময় হচ্ছে 28 দিন, আর অন অ্যাভারেজ এটিকে ব্যাপ্তি আকারে বলা হয় 24 থেকে 32 দিন। এই নির্দিষ্ট সময় পরপর এই চক্রাকারে একটি নির্দিষ্ট সিস্টেম আকারে এটি আবির্ভূত হয়। মূলত রজচক্র বলতে আমরা এখানে বুঝি জরায়ুর অংশ থেকে বা সাধারণত একটা নির্দিষ্ট ডিউরেশনের পরপর জরায়ু থেকে রক্ত, মিউকাস, অ্যান্ড্রোমেট্রিয়ামের ভগ্নাংশ এবং ধ্বংসপ্রাপ্ত অনিষিক্ত ডিম্বাণু এর সাধারণত সক্রিয়ভাবে নিষ্ক্রিয়ণকে এবং চক্রীয়ভাবে এই নিষ্কাশনকেই আমরা বলতে পারি রজচক্র। ব্যাপারটা আরেকটু হাইলাইট করি এভাবেই যে সাধারণত আমরা জানি একটা নির্দিষ্ট চক্র অনুসারে নিষিক্ত হওয়ার মতো পরিণত অবস্থায় একটি মাত্র ডিম্বাণু থাকে। যদি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ে সেই ডিম্বাণুটি নিষিক্ত না হয় তাহলে অনিষিক্ত সেই ডিম্বাণুটি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এভাবে অনিষিক্ত সেই ডিম্বাণু সহকারে অ্যান্ড্রোমেট্রিয়ামের ভগ্নাংশ, রক্ত, মিউকাস এই নির্দিষ্ট পদার্থগুলো জরায়ু থেকে নিষ্কাশনের যে একটি চক্রীয় পদ্ধতি আছে বা চক্রীয় একটি মাধ্যম আছে সেটিকে আমরা রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বলবো। মেনস্ট্রুয়াল সাইকেলে যে চক্রাকারে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় তার একটি সচিত্র বর্ণনা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে আরেকটি বিষয় নিয়ে কথা বলি। এই ক্ষেত্রে মূলত যে হরমোনগুলো কাজ করে সেই হরমোনগুলো নিয়ে। এই ক্ষেত্রে মূলত 4টি হরমোন কাজ করে, 4টি হরমোন, যার মধ্যে দুটো হচ্ছে অগ্র মস্তিষ্ক থেকে নিঃসৃত হরমোন অর্থাৎ আমাদের মস্তিষ্ক রিলেটেড এবং দুটো হচ্ছে ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন। তাহলে আমি এই দুটোকে বললাম হচ্ছে মস্তিষ্ক রিলেটেড হরমোন এবং মস্তিষ্কের অগ্রভাগ থেকে, তাহলে আমরা বলতে পারি অগ্র মস্তিষ্ক থেকে নিঃসৃত হরমোন। আর বাকি দুটো হরমোন হচ্ছে ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন। যেহেতু আমরা হরমোন চ্যাপ্টারটি অলরেডি পড়ে ফেলেছি, আমরা হরমোনের নামগুলোর সাথে পরিচিত এবং তাদের অ্যাক্টিভিটি বা কার্যাবলীর সাথেও পরিচিত। তারপর আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দুটো হরমোন হচ্ছে, একটি হচ্ছে FSH অর্থাৎ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং অপরটি হচ্ছে LH অর্থাৎ লুটিওনাইজিং হরমোন। আর ডিম্বাশয় থেকে দুটো হরমোন হচ্ছে, একটি হচ্ছে অ্যাস্ট্রোজেন এবং আরেকটি হচ্ছে প্রোজেস্টেরন। আমি প্রথমে আমার এই নির্দিষ্ট প্রক্রিয়া যেহেতু শরীরের মধ্যে একটি নির্দিষ্ট চক্রাকারে সম্পন্ন হচ্ছে, তাহলে এই চক্রাকারে সম্পূর্ণ হওয়ার পেছনে রেসপন্সিবল যে ফ্যাক্টরটি আছে অবশ্যই সেটি হরমোন, এবং সেই হরমোনগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করতে চাচ্ছি। সেই হরমোনগুলোর মধ্যে আমরা প্রথমেই বললাম মূলত 4 ধরনের হরমোন আছে, যার মধ্যে দুটো হচ্ছে মস্তিষ্ক থেকে অর্থাৎ অগ্র মস্তিষ্ক থেকে নিঃসৃত হরমোন এবং দুটো হচ্ছে ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন। এবং হরমোনগুলো হচ্ছে FSH, LH, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিওনাইজিং হরমোন, অ্যাস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন। এই হরমোন 4টি। বর্ণনার সুবিধার্থে একটি জিনিস আমরা একটু খেয়াল রাখলে ভালো করে বুঝতে পারবো। এখানে দুটো অংশে দুটো 4টি হরমোনকে আমি ভাগ করেছি এবং এই দুটো ভাগের যে হরমোনগুলো আছে নিঃসৃত হরমোনগুলো একটি আরেকটির ব্যস্তানুপাতিক। আমি এভাবে মনে রাখি, মস্তিষ্কের যে হরমোন বা নিঃসৃত যে হরমোন, মস্তিষ্ক থেকে নিঃসৃত হরমোন, এর ক্ষরণের মাধ্যমে ডিম্বাশয় থেকে নিঃসৃত যে হরমোনগুলো আছে তার ক্ষরণ বা নিঃসৃত হরমোনের কার্যাবলী কমে যাবে। একইভাবে ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনের কার্যাবলীর
যদি বেড়ে যায় তাহলে মস্তিষ্ক থেকে নিঃসৃত হরমোনের কার্যাবলী কমে যাবে। এভাবে একটির সাথে আরেকটি ব্যস্তানুপাতিকভাবে আমরা যদি মনে রাখি তাহলে আমাদের ধারাবাহিক এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে আরেকটু সুবিধা হবে। ওকে, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন চিত্রে চলে যাই। এখানের মধ্যে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রের মধ্যে আমরা এখানে 0 থেকে 28 দিন পর্যন্ত অর্থাৎ গড়ে যে সম্পূর্ণ হচ্ছে এই জিনিসটিকে আমরা একসাথে দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে 0 থেকে মধ্যবর্তী অংশটিকে আমরা বললাম 14তম দিন, এবং 14তম দিনে এখানে দেখা যাচ্ছে যে ফলিকল থেকে নির্দিষ্ট অংশ উৎপন্ন হয়ে যাচ্ছে, আর তাই এটিকে আমরা বলতে পারি ডিম্বপাত এই 14তম দিনে। অর্থাৎ 0 থেকে 14তম দিন পর্যন্ত এই পর্যায়টিকে আমরা বলতে পারি ফলিকল কোষের বর্ধন, তাই এই দশাটিকে আমরা ফলিকুলার দশা বলতে পারি। আর এর পরের অংশটি হচ্ছে কর্পাস ক্যালোসামে বা কর্পাস লুটিয়ামের ভাঙন, সে কারণে এই দশাটিকে আমরা বলতে পারি লুটিয়াল দশা। 14 থেকে 28তম দিন পর্যন্ত সচিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো। এই সময় জরায়ুর অ্যান্ড্রোমেট্রিয়াম ধাপে ধাপে দীর্ঘায়িত হয় কিংবা পুরু হয়, আবার সেটি একেবারে নিম্ন স্তর অর্থাৎ হচ্ছে খসে পড়ে যায়। এই যে জরায়ুর বিভিন্ন স্তরগুলো ধীরে ধীরে পুরু হওয়া এবং তারই একটা পারস্পরিক বা একটা নির্দিষ্ট সময় পরে এই অ্যান্ড্রোমেট্রিয়ামের অংশগুলো আবার যখন খসে পড়ে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা প্রথমে বলেছি রজচক্র কি, তাহলে আরেকবার বর্ণনার সুবিধার্থে প্রথমে বলি। রজচক্র হচ্ছে সাধারণত পরিণত অবস্থায় অর্থাৎ বয়ঃসন্ধিকাল থেকে নারীদের যৌন জীবনে নিয়মিত গড়ে 28 দিন পর পর জরায়ু থেকে রক্ত, মিউকাস, অ্যান্ড্রোমেট্রিয়ামের ভগ্নাংশ এবং ধ্বংসপ্রাপ্ত অনিষিক্ত ডিম্বাণু, আমি আরেকবার হাইলাইট করি এই বিষয়টার উপর ভালো করে জোর দিতে হবে, রক্ত, মিউকাস, অ্যান্ড্রোমেট্রিয়ামের ভগ্নাংশ এবং ধ্বংসপ্রাপ্ত অনিষিক্ত ডিম্বাণু, এই সকল পদার্থগুলো চক্রীয় নিষ্কাশনকে আমরা রজচক্র বলতে পারি। এটি প্রায় 45 থেকে 50 বছর পর্যন্ত অব্যাহত থাকে এবং এই চক্রটি সম্পূর্ণ হয় বা শুরু হয় মূলত বয়ঃসন্ধিকালের শুরুতেই অর্থাৎ 12 থেকে 15 বছর বয়সে। এই চক্রের অর্থাৎ অ্যান্ড্রোমেট্রিয়ামের পরিবর্তনের উপর ভিত্তি করে রজচক্রকে আমরা 4টি স্তরে ভাগ করে নিতে পারি, এবং 4টি স্তরগুলো হচ্ছে নিরাময় পর্ব, বৃদ্ধি পর্ব, পাক রজস্রাবীয় পর্ব এবং রজস্রাবীয় বা ব্লিডিং পর্ব। তাহলে এই 4টা স্টেপে আমরা এদেরকে ভাগ করে নিতে পারি, এবং এই 4টা ধাপে কি কি সম্পূর্ণ হয় আমরা এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব এখন। প্রথম পর্বটির নাম হচ্ছে নিরাময় পর্ব। এটিকে কেন নিরাময় পর্ব বলা হচ্ছে? বিগত রজচক্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী চক্রের জন্য পুনর্গঠনমূলক যে কার্যকলাপ অর্থাৎ পুনর্গঠনমূলক কাজের শেষে অ্যান্ড্রোমেট্রিয়ামের স্বাভাবিক অবস্থায় ফিরে আসা যে সময়, যে ডিউরেশনটা, সেটাই হচ্ছে নিরাময় পর্ব। অর্থাৎ আমরা জানি যে রজচক্রের একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে অ্যান্ড্রোমেট্রিয়ামের এই অংশগুলো ভগ্নাংশ, রক্ত, মিউকাস আকারে অনিষিক্ত ডিম্বাণু সহকারে সাধারণত খসে পড়ে যায় ওই অংশগুলো অ্যান্ড্রোমেট্রিয়ামের খণ্ডিত অংশ সহ। তখন ওই স্থানটা পূর্ণ গঠন করার জন্য যে পর্বটি হয় সেটিকে আমরা বলতে পারি নিরাময় পর্ব। আচ্ছা, এই নিরাময় পর্বের ক্ষেত্রে অর্থাৎ আমি এখানে হাইলাইট করব মূলত সেই সকল বিষয়ের ওপর যেটা আমার এই কোশ্চেনটার ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে। অর্থাৎ এই কোশ্চেনটা ব্যাখ্যা এবং পড়ার সময়, লেখার সময়, পরীক্ষায় অ্যান্সার করার সময় অবশ্যই এই জিনিসগুলো যাতে আলোকপাত করতে হবে আমাদের। এটি হচ্ছে 3 থেকে 6 দিন পর্যন্ত এটা স্থায়িত্বকাল, সময় 3 থেকে 6 দিন। তারপর হচ্ছে FSH অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং LH অর্থাৎ লুটিওনাইজিং হরমোন এর ক্ষরণ বাড়ে। অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম, মনে রাখবে মস্তিষ্ক থেকে 2টো হরমোন, ডিম্বাশয় থেকে 2টো হরমোন। মস্তিষ্কের হরমোনের যদি ক্ষরণ বাড়ে বা সিক্রেশন বাড়ে তাহলে ডিম্বাশয়ে নিঃসৃত হরমোনগুলো সিক্রেশন গতানুগতিকভাবে কমে যেতে পারে। এই অংশগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, ওকে, তাহলে আমরা বললাম এখানে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিওনাইজিং হরমোনের ক্ষরণ বৃদ্ধিপ্রাপ্ত হয় বা বাড়ে, ফলে ফলিকলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। আমি প্রথমে দেখতে পাচ্ছি এখানে ফলিকলের বৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে, ফলিকুলার এই দশাতে দেখতে পাচ্ছি ফলিকুলার বৃদ্ধিগুলো আকারে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে আমরা দেখলাম ফলিকলের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং অ্যান্ড্রোমেট্রিয়াম 1 মিলিমিটার পুরু হয়। অর্থাৎ অ্যান্ড্রোমেট্রিয়ামের স্তরগুলো হচ্ছে এই স্তরগুলো, এই গ্রাফিক্যাল এক্সচেঞ্জের মাধ্যমে হচ্ছে। তাহলে এটি যখন 1 মিলিমিটার হয় অর্থাৎ প্রাথমিক অবস্থায় এটা ধীরে ধীরে একটু বৃদ্ধিপ্রাপ্ত বা পুরু হওয়া শুরু করে প্রথম স্তরে। ওকে, পরবর্তী অংশটা হচ্ছে বৃদ্ধি পর্ব, অর্থাৎ পরবর্তী ধাপে নিরাময় পর্বের পরবর্তীতে এটি আরেকটু অ্যান্ড্রোমেট্রিয়ামের স্তরটি আরও পুরু হয়। তখন দেখা যায় কি আমার নির্দিষ্ট স্থানে এই নিরাময় পর্বে বা নিরাময় পর্ব পরবর্তী
বৃদ্ধি পর্বের মধ্যে আমার যে প্রক্রিয়াগুলো হয় সেটা একটু দেখাচ্ছি। সেই অংশে আমরা দেখতে পাই নিরাময় পর্বের পরবর্তী অংশটি বৃদ্ধি পর্ব, এবং সেটি সাধারণত মূলত এখানে 7 থেকে 14 দিন পর্যন্ত স্থায়িত্ব হয়ে থাকে, অর্থাৎ এটার স্থায়িত্বকাল পর্যন্ত হচ্ছে 14 দিন। এই 14তম দিনেই সাধারণত ফলিকল সর্বোচ্চ পরিমাণ ফলিকুলার দশাটা বিরাজমান হয় এবং তখনই ডিম্বপাত হয় মূলত। আচ্ছা, তাহলে আমরা এখানে বলি 7 থেকে 14তম দিন পর্যন্ত এটা স্থায়িত্বকাল। অ্যাস্ট্রোজেনের হরমোন ক্ষরিত হয়, অর্থাৎ প্রথম দশায় নিরাময় দশায় অ্যাস্ট্রোজেন হরমোনের কোনো ধরনের ক্ষরণ ছিল না, যেটা কিনা অ্যাস্ট্রোজেন ক্ষরণ শুরু হয় হচ্ছে বৃদ্ধি পর্ব এই সময়টাতে। অ্যান্ড্রোমেট্রিয়াম তখন আরও পুরু হয়, প্রায় 3 থেকে 4 মিলিমিটার পুরু হয়। তাহলে প্রথমে ছিল 1 থেকে 1 মিলিমিটার, এখন হচ্ছে 3 থেকে 4 মিলিমিটার। তখন FSH এবং LH এর ক্ষরণ প্রায় বন্ধ হয়ে যায়। এবার খেয়াল করো তোমরা, তাহলে আমি যেটা বলেছিলাম ব্যস্তানুপাতিক সম্পর্ক তাদের মধ্যে, অর্থাৎ মস্তিষ্কের হরমোন এবং ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন। যেহেতু এখন ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন অ্যাস্ট্রোজেন ক্ষরিত হচ্ছে, এই মস্তিষ্ক থেকে হরমোন FSH এবং LH প্রায় ক্ষরণ বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, 12তম দিনে এসে LH এর ক্ষরণ বাড়ে এবং অ্যাস্ট্রোজেনের ক্ষরণ কমে। একই কথা বললাম যে এই 7 থেকে 14তম দিন এই সময়ে প্রায় শেষের দিকে এসে LH এর ক্ষরণটা বাড়ে এবং তখন দেখা যায় অ্যাস্ট্রোজেনের ক্ষরণ কমে যাবে। আচ্ছা, এভাবে দেখা যায় প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয় এবং যা অ্যান্ড্রোমেট্রিয়ামের বৃদ্ধি ও ডিম্বপাত বিস্তার করে। তাহলে প্রোজেস্টেরন হরমোন অর্থাৎ ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনের মাধ্যমেই অ্যান্ড্রোমেট্রিয়ামে আরও বৃদ্ধি সাধন হয়ে থাকে এবং এই বৃদ্ধি সাধনের মাধ্যমে সাধারণত ডিম্বপাত বিস্তার করে থাকে। আর স্বাভাবিক একটি নির্দিষ্ট প্রক্রিয়া হচ্ছে সাধারণত ডিম্বপাতের ক্ষেত্রে দেহের তাপমাত্রা নর্মালের চেয়ে বেড়ে যায়। ওকে, এই হচ্ছে মূলত আমাদের বৃদ্ধি পর্ব। বৃদ্ধির পরবর্তী পর্বটি হচ্ছে প্রাক রজস্রাবীয় পর্ব, এর পরবর্তীতে সম্পূর্ণ হচ্ছে। প্রাক রজস্রাবীয় পর্বের ডিউরেশনটি হচ্ছে 15 থেকে 28 দিন পর্যন্ত এর স্থায়িত্বকাল, অর্থাৎ হচ্ছে প্রাক রজস্রাবীয় পর্ব প্রায় 15 থেকে 28 দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। প্রোজেস্টেরন এবং অল্প পরিমাণ অ্যাস্ট্রোজেন ক্ষরণ হয়, যেটা আমরা ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন বললাম। প্রোজেস্টেরনের প্রভাবে রক্তবাহিকা সমৃদ্ধ হয় এবং কোষগুলো আরও অধিক পরিমাণ গ্লাইকোজেন এবং লিপিড বেড়ে যায়। কোথায়? কোষগুলোতে। ফলে আমাদের স্থায়িত্বকাল অর্থাৎ আমাদের যে অ্যান্ড্রোমেট্রিয়ামের পুরুত্ব ছিল সেটা পরিমাণ অনেকাংশেই বেড়ে যায়। এটি প্রায় দেখা যায় 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত পুরু হয়ে যায়। ওকে, তাহলে এটি হচ্ছে প্রাক রজস্রাবীয় পর্ব, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ, অর্থাৎ আমরা এই অংশটা দিয়ে যদি আমরা বলি এখানের মধ্যে পুরুত্ব সবচেয়ে বেশি, অর্থাৎ 5 থেকে 6 মিলিমিটার পুরুত্ব অ্যান্ড্রোমেট্রিয়ামের স্তর হয় এবং প্রাক রজস্রাবীয় পর্ব পড়তে রজস্রাবের পূর্ব অংশ বা পূর্ব সময় পর্যন্ত অঞ্চলকে বোঝাচ্ছে, মানে এতটুকু পর্যন্ত। এর পরবর্তী অঞ্চলটাই হচ্ছে রজস্রাবীয় পর্ব। এই প্রাক রজস্রাবীয় পর্বে মূলত ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন অর্থাৎ অ্যাস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এই দুটো হরমোনের পরিমাণ বাড়ে, ফলে রক্তবাহিকা সমৃদ্ধ হয় এবং এর মধ্য দিয়ে গ্লাইকোজেন এবং লিপিড বেড়ে যায়। এই কথাগুলো বললে মূলত আমাদের প্রক্রিয়াধীন হয়ে যাবে। ওকে, ফাইনালি এর পরের অংশটাই হচ্ছে রজস্রাবীয় পর্ব। এই রজস্রাবীয় পর্বের মধ্যে সাধারণত যে প্রক্রিয়াটি সম্পন্ন হয় সেটি নিয়ে একটু বলছি। ডিম্বপাতের 1.5 দিন, আমি আর একটু হাইলাইট করি, ডিম্বপাতের 1.5 দিন, আমি 1.5 লিখলাম, তার মানে হচ্ছে 1.5 দিন, মানে হচ্ছে 36 ঘন্টা এর মধ্যে নিষিক্ত না হলে। ডিম্বপাত হওয়ার 1.5 দিন অর্থাৎ 36 ঘন্টার মধ্যে যদি ডিম্বাণু নিষিক্ত না হয় তাহলে অ্যাস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের প্রভাবে FSH এবং LH এর ক্ষরণ বন্ধ হয়ে যায়। যেটা বললাম, ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনের প্রভাবে মস্তিষ্কের থেকে নিঃসৃত যে হরমোনগুলো আছে তার ক্ষরণ বন্ধ হয়ে যায় এবং এই ক্ষেত্রে অ্যাস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং LH লুটিওনাইজিং হরমোনের ক্ষরণ একেবারে নিম্নতর হয়। ফলে দেখা যায় অ্যাস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের পরিমাণ একেবারে কমে যাওয়ায় এটি আর বৃদ্ধিপ্রাপ্ত না হয়ে ভাঙতে শুরু করে। কি ভাঙবে? এটা জরায়ু থেকে যে অ্যান্ড্রোমেট্রিয়ামের স্তরটি ছিল সেটি ভাঙতে শুরু করে। আর এই ভাঙার এই পর্যায়ে দেখা যায় রজস্রাবের যে পরিমাণ সেই পরিমাণ প্রায় হচ্ছে 30 to 40 ml পর্যন্ত, মানে হচ্ছে 30 থেকে 40 মিলিলিটার সাধারণত এই স্রাবের পরিমাণ হয়ে থাকে প্রত্যেকটি রজস্রাবের ক্ষেত্রে। তাহলে আমরা এখানের মধ্যে যে জিনিসটি হাইলাইট করলাম বা সচিত্র আকারে যদি আমরা ব্যাখ্যা করে নেই, আমাদের মূল কথার সাথে বা কথার আলোকে আমরা যেভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি পুরো অংশটিকে, এর সাথে যদি আমরা একটু চিত্রটিকে আরও মিলিয়ে নেই তাহলে দেখতে পাই এখানের মধ্যে আমরা চিত্রটিকে সাজালাম। মাঝের এই চিত্রটিকে আমরা বলছি হচ্ছে 14তম দিন। তখন আমাদের বৃদ্ধিপ্রাপ্ত অঞ্চলের সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি প্রাপ্ত হওয়ার মাধ্যমে
অ্যাস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাধ্যমে বা হরমোনের মাধ্যমে আমাদের ডিম্বপাত হয়ে থাকে এই ক্ষেত্রটিতে। তাহলে এই ফলিকলের বৃদ্ধির ক্ষেত্রে এই দশাটিকে আমরা ফলিকুলার দশা বলছি। আর এর পরের অংশটা হচ্ছে সাধারণত কর্পাস লুটিয়াম থেকে নিঃসৃত অংশ, এর মধ্য দিয়ে ডিম্বপাতের পরবর্তী এই অংশটি হচ্ছে সাধারণত ভাঙন। তাহলে আমরা বলতে পারি ফলিকলের এই দশাটিকে আমরা বলছি ফলিকল কোষের বর্ধন, এটি দীর্ঘায়িত হচ্ছে বা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। প্রাপ্ত হতে হতে প্রাপ্ত অবস্থায় এটি সাধারণত নিঃসৃত হয়ে যায় বা এই ডিম্বাণুটি ডিম্বপাত হয়ে যায়। পরবর্তীতে এই কর্পাস লুটিয়াম থেকে এটি ভাঙন ঘটে। এভাবে এই ভাঙনের মাধ্যমে বা প্রথম থেকে বৃদ্ধিপ্রাপ্ত এই দশার মাধ্যমে প্রাথমিক অবস্থায় জরায়ুর অ্যান্ড্রোমেট্রিয়াম ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেটা কিনা নিরাময় পর্বে ছিল 1 মিলিমিটার, বৃদ্ধি পর্বে হয়ে গেছে 3 থেকে 4 মিলিমিটার এবং পরবর্তী দশা অর্থাৎ হচ্ছে নিরাময় পর্ব বৃদ্ধি পর্বের পরবর্তী অংশ হচ্ছে পাক রজস্রাবীয় পর্ব, তখন হয়েছে 5 থেকে 6 মিলিমিটার পুরু অ্যান্ড্রোমেট্রিয়ামের ওই স্তরটি এবং সর্বোচ্চ পরিমাণ 5 থেকে 6 মিলিমিটার পুরু হওয়ার পর এর পরবর্তীতে দেখা যায় নিঃসৃত হরমোনগুলোর পরিমাণ একেবারে কমে যাওয়ার কারণে সেই অ্যান্ড্রোমেট্রিয়াম থেকে নিঃসৃত এই স্তরটি আর বৃদ্ধিপ্রাপ্ত না হয়ে বরঞ্চ এটি ভাঙতে শুরু করে। আর এই ভাঙার মাধ্যমেই সাধারণত রজচক্র আকারে বা মেনস্ট্রুয়াল সাইকেল আকারে আমরা যে রক্ত, মিউকাস এবং অ্যান্ড্রোমেট্রিয়ামের যে নিঃসৃত পদার্থ বা অ্যান্ড্রোমেট্রিয়ামের ভগ্নাংশ এবং ধ্বংসপ্রাপ্ত অনিষিক্ত ডিম্বাণু যেটা সাধারণত ক্ষরিত হয় বলি, সেই অংশটি সাধারণত নির্দিষ্ট অংশ থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে যায়। এই হচ্ছে মূলত মেনস্ট্রুয়াল সাইকেল অথবা রজচক্রের পদ্ধতি। মূলত অনেক সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, চিত্র আকারে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, বইয়ের সাথে মিলিয়ে পড়বে, আশা করি সবাই বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।